বন্ধুরা নমস্কার। যতন খলঙ্কা সমালোচনা যে যতই করুক না কেন, তিপড়ে মাথা যে কাজটা করে দেখাতে পেরেছে সেইটা না আইপিএফটি পেরেছে কোনোদিন, না আইএনপিটি করে পেরেছে কোনোদিন, না টিইউজেএস করেছে, না কংগ্রেস এবং সিপিএম করতে পেরেছে। সেইটা হলো এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য সুপ্রিম কোর্টে মামলা করে আদেশ নিয়ে আসা। এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। একটা রাজনৈতিক দল, যে দলটার জন্ম মাত্র কয়েক বছর আগে হয়েছে, যে দলটা রাজ্যে দ্বিতীয় বৃহত্তম দল, প্রথম বৃহত্তম দল না, যে দলের কাছে বিরাট কোনো রাজনৈতিক ইতিহাস নেই, সেই দলটা রাজ্যের তিপ্রাসা মানুষের জন্য আন্দোলন করে একটা বিরাট বড় সাফল্য নিয়ে এসেছে। এবং এডিসি নির্বাচনের আগে তাদের এই সাফল্য তাদেরকে অন্য দলগুলোর তুলনায় অনেকটা এগিয়ে রাখবে। হতে পারে যে দলটার মধ্যে বিভাজন হতে পারে দলের কয়েকজন নেতা দল ছেড়ে অন্য দলে চলে যেতে পারে, এগুলি হয়তো হতে পারে, কিন্তু এটা তো সত্যি কথা যে সুপ্রিম কোর্টে, প্রথমে হাইকোর্টে, এরপর সুপ্রিম কোর্টে গিয়ে পর্যন্ত মামলা লড়াই করে এই যে রাজ্যের গ্রাম পাহাড়ের শত শত না লক্ষ লক্ষ মানুষের দাবি অনুযায়ী ভিলেজ কমিটি নির্বাচনের আদেশ নিয়ে আসা, এটা কোনো সাধারণ বিষয় না। যে যাই বলুক না কেন, কারোর পছন্দ হতে পারে, কারোর অপছন্দ হতে পারে, কিন্তু এইটা প্রশংসা অবশ্যই করতে হবে, কারণ এতে তারা তাদের ক্ষমতা দেখিয়েছে এবং তারা তাদের দায়বদ্ধতাও দেখিয়েছে। দিস ইজ রিয়েলিটি অফ ত্রিপুরা, এটা খেয়াল রাখতে হবে। এই কাজটা করার কারণে এবার যে এডিসি নির্বাচন হতে যাচ্ছে, এডিসিতে 28টি আসনে লড়াই হবে। আপনার সম্ভবত বিজেপি এবং তিপ্রামাথার মধ্যেই সবচেয়ে আকর্ষণীয় লড়াইটা হবে। যদি তাদের মধ্যে জোট যদি কোনোভাবেই না হয়, হওয়ার সম্ভাবনা খুবই কম, তো আলাদা আলাদাভাবে লড়াই হবে। এই জায়গাতে কিন্তু বিজেপিকে কিন্তু জবাব দিতে হবে মানুষের কাছে গিয়ে, যে কেন আজকে 10 বছর ধরে নির্বাচন করা হয়নি, এখনো পর্যন্ত করা হয়নি। এখন বিজেপি বলবে যে আমরা তো 2018-তে এসেছি, আমরা তো 16-তে আসিনি, সুতরাং 10 বছরের দায়িত্ব তো আমাদের নেই। কিন্তু 10 বছরের মধ্যে 8 বছরের দায়িত্ব তো বিজেপির, কারণ বিজেপি 2018-তে ক্ষমতা এসেছে আর এটা 2026 সাল। তাহলে 10 বছরের মধ্যে 2 বছর বাদ দিলে, মানে 2016 থেকে 2018 পর্যন্ত যদি বাদ দিই, তাহলে এরপরের 8 বছর তো বিজেপির শাসনে ত্রিপুরা। বিজেপির কাছে তো সুযোগ ছিল যে এডিসির ভিলেজ কমিটির নির্বাচনটা সময়ে করিয়ে নেয়া, কেন করালো না? যেরকম ভাবে ভারতের আরো অনেক জায়গাতে দেখা গেছে লোকাল বডি নির্বাচন করার ক্ষেত্রে তারা গড়িমসি করেছে, মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে, সেই রকম ভাবেই আপনার ত্রিপুরাতেও এই নির্বাচনটা ঝুলিয়ে রেখেছে। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর মধ্যে একটি হলো ভিলেজ কমিটি নির্বাচন। যেমন ভাবে নন এডিসি এলাকাতে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন, আমি অনেকবার এই কথাটা বলেছি, যে কারণ হলো কি, গ্রামের মানুষের হাতের কাছে একটা ছোট্ট গভর্নমেন্ট হয় এই ভিলেজ কমিটি বা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের মধ্য দিয়ে। এই গভর্নমেন্টের কাছে গিয়ে তারা তাদের দাবি পেশ করতে পারে, তাদের চাহিদা, তাদের প্রয়োজন, তাদের সমস্যা সবগুলো তারা বলতে পারে। যে মানুষের পক্ষে আপনার ছৈল্যাংটা থেকে এসে আগরতলাতে সেক্রেটারিয়েটে গিয়ে, সচিবালয়ে গিয়ে মন্ত্রীদের কাছে তাদের মনের দুঃখ যন্ত্রণার কথা, দাবি আপত্তির কথা বলতে পারে না, বলা সম্ভব না সাধারণত। যে মানুষের পক্ষে আপনার সাবরুমের প্রত্যন্ত এলাকা, তারপর আপনার কি বলে খোয়াই জেলার প্রত্যন্ত এলাকাগুলো থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে আগরতলায় এসে বিধানসভাতে গিয়ে আপনার সচিবালয়ে গিয়ে কথা বলা সম্ভব হয় না, সেই মানুষগুলো তাদের ঘরের কাছে যে নির্বাচিত জনপ্রতিনিধি থাকে তার কাছে গিয়ে তারা বলতে পারে। তাও কি এমএলএর কাছে, কারণ এমএলএ তো একটা বড় এলাকা নিয়ে তিনি জনপ্রতিনিধি, তার কাছেও তো হাজার হাজার মানুষের দাবি থাকে। কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েত, ছোট্ট একটা এলাকার মানুষকে নিয়ে গ্রাম পঞ্চায়েত হয়, গ্রাম পঞ্চায়েতে প্রধান হলেন একেবারে মানুষের ঘরের কাছে সবার পরিচিত একজন লিডার তিনি, এবং গ্রাম পঞ্চায়েতে মেম্বার যারা হয় তেমনি ভিলেজ কমিটির চেয়ারম্যান এবং
তারা যারা মেম্বার হয় তারা মানুষের একেবারে ঘরের কাছের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি। এদের কাছে এরা গিয়ে কথা বলতে পারে, কারণ এরা কেউ কাকা হয়, ভাতিজা হয়, হয় সে হয়, দাদা হয়, জ্যাঠামশাই হয়, মাসিমা হয়, পিসিমা হয়, দিদি হয়, বৌদি হয়, এরকম সম্পর্কে তা সবাই যুক্ত থাকে। তো তার কারণে তাদের কাছে গিয়ে সহজে বলতে পারে। এই যে নির্বাচনটা, এই নির্বাচনটা এই কারণে এত গুরুত্বপূর্ণ। দেখা যায় যে রাস্তা হচ্ছে না, রাস্তা ভেঙে রয়েছে, যেমন রাজ্যের অনেক জায়গাতে রাস্তা ভেঙে রয়েছে, ঠিক করানোর লোক নাই। অনেক জায়গাতে ড্রেন শেষ হয়ে গেছে, কিন্তু ড্রেনটাকে পুনর্গঠন করার লোক নাই। অনেক জায়গাতে ড্রেনের দরকার, কিন্তু কাজটা করার মতো কেউ নাই। আর এমএলএরা তো ভগবানের চেয়েও ওপরে আছেন। রাজ্যের অনেক এমএলএই নিজেকে ভগবানের চেয়ে ওপরে মনে করেন যে ভগবানেরও সৃষ্টি তিনিই করেছেন, যেহেতু একবার জীবনে এমএলএ হতে পেরেছেন। মন্ত্রী টন্ত্রী হয়ে গেলে তো কথাই নাই। তো এইরকম অবস্থাতে অনেক কাজ আটকে রয়েছে, অনেক জায়গাতে জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, নানান ধরনের সমস্যা, বলার মতন জায়গা নাই। এই অবস্থাতে আপনারা ভাবেন তো, এডিসি মানে কি রাজ্যের 2/3 এলাকা নিয়ে আপনার এডিসি এলাকা। এই এডিসি এলাকার যে ভিলেজ কমিটিগুলো রয়েছে, সেগুলোতে নির্বাচিত নেতার পরিবর্তে যদি মনোনীত নেতা থাকেন, মনোনীত, তিনি তো অন্য কেউ তাকে পছন্দ করে, একজন ব্যক্তির পছন্দ হয়েছে, ঠিক আছে তুমি যাও, বলে দিয়েছে ওপরে, তাকে বানিয়ে দিন, এরকম ভাবে হয়ে যায় এগুলি। মানে মুখ চিনে মুখের ডাল, এরকম ব্যাপার হয়ে যায় যে কে কার কাছের লোক তার ভিত্তিতে হয়। সাধারণ মানুষ যারা, ওই গ্রামের মানুষ যারা, তাদের পছন্দের ব্যক্তি হয় না সাধারণত। এরা সাধারণ মানুষ তাদেরকে ভোট দেয়নি, কারণ ভোটই হয়নি, নির্বাচনই হয়নি। এই কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটার এই নির্বাচনটা এরা আটকে রাখে। কি অদ্ভুত ব্যাপার! যারা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য বিরাট পরিশ্রম করছে বলে দিন রাত চিৎকার করে করে বোঝানোর চেষ্টা করে, তারা অদ্ভুত ব্যাপার, তারা এডিসির ভিলেজ কমিটি নির্বাচন করাতে রাজি না। এবার সুপ্রিম কোর্ট থেকে আদেশ দিতে হলো, এবং যতটুকু জানা গেছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যে জুন মাসের মধ্যে নির্বাচন করতেই হবে। কিন্তু কথা হলো, এডিসি নির্বাচনের সময়ে যখন কর্তাবাবুরা ভোট চাইতে যাবেন মানুষের কাছে, তাদেরকে যদি মানুষ প্রশ্ন করেন যে কেন এতগুলো বছর ধরে ভিলেজ কমিটির নির্বাচনটা আটকিয়ে রেখেছ, কি কারণে, জবাব দিতে হবে। তাহলে জবাব কি তারা দিতে পারবেন? জবাব দেওয়ার মতন তাদের কাছে কি সঠিক উত্তর রয়েছে? তারা কি এমন কোনো যুক্তি দেখাতে পারবেন যে যুক্তি দেখালে পরে মানুষ বলবে হ্যাঁ ঠিক আছে? সাধারণভাবে তাদের কাছে কোনো যুক্তি থাকার কথা না। এডিসি নির্বাচনের প্রচারে এই বিষয়টা কিন্তু একটা ইস্যু বানাবে, তেপরা মাথায় ইস্যু বানাবে, নিঃসন্দেহে ইস্যু বানাবে। আর ভিলেজ কমিটি নির্বাচনের বেনিফিট তো তারা নেবেই, কিন্তু এডিসির ইলেকশনেও তারা এর বেনিফিট নেবে। কারণ এইটা তো সত্যি যে তারা তীব্র লড়াই করেছে, কঠিন লড়াই করেছে, তার জন্য তাদের অনেক পয়সা খরচ করতে হয়েছে, তার জন্য তাদের বারবার দিল্লিতে দৌড়ঝাঁপ করতে হয়েছে, তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, এগুলি তো সত্যি। এরকম সাধারণত আমরা তো রাজনৈতিক দলগুলোকে এরকম লড়াই করতে দেখি না। রাজনৈতিক দলগুলো সাধারণত প্রেস কনফারেন্স করে বৃহত্তর আন্দোলনের হুমকি ধমকি দিয়ে কর্তব্য শেষ করে দেয়। সেই জায়গাতে এই ছোট্ট দলটা কিন্তু তাদের দায়িত্ব কিন্তু শুধুমাত্র ভাষণে, শুধুমাত্র সাংবাদিক সম্মেলনের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। ফলে তিপ্রাসা জনতার প্রতি তাদের যে দায়বদ্ধতা বোধ যে আছে, এটা কিন্তু এই ঘটনাতে অন্ততপক্ষে বেশ খানিকটা হলেও প্রমাণিত হয়েছে। ফলে আমি তেপরা মাথার কেউ না, তেপরা মাথা করার প্রশ্নই আসে না, কিন্তু আমার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ডেফিনেটলি এটা একটা বড় অ্যাচিভমেন্ট, এবং এই কথা বলার মতন সৎসাহস আমার রয়েছে। তার কারণেই আমি পরিষ্কারভাবে এই ভিডিওর মাধ্যমে বলতে পারছি যে তেপরা মাথার এটা অ্যাচিভমেন্ট, এটা তাদের সাকসেস, সাফল্য, এবং এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটা মাইলস্টোন হয়ে থাকবে। আগামী দিনে অন্য রাজনৈতিক দলগুলোর কাছেও এটা একটা বড় আপনার উদাহরণ হয়ে থাকবে যে মানুষের জন্য লড়াইটা মাটিতে এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টে পর্যন্ত লড়তে হয়। কি মনে হয় আপনাদের? আপনাদের ভাবনা, আপনাদের মতামত সব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যতন অনুগ্রহ, সবাইকে নমস্কার।